হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথামেথি। তো বেশ কিছুদিন কিছু ব্যক্তিগত সমস্যার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। তো আবার চলে এসেছি টেস্ট পেপার সলভিং, যেটা আমাদের কন্টিনিউ চলছিল। সেই টেস্ট পেপারের শর্ট কোশ্চেন গুলো নিয়ে আবার চলে এসেছি। তো যে সলভিং আমাদের চলছিল, অর্থাৎ এমসিকিউ, সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ, সেইগুলো আবারও পরপর সলভ হতে থাকবে যতদিন না পর্যন্ত নতুন টেস্ট পেপার আমরা পাচ্ছি। ততদিন অব্দি পুরানো টেস্ট পেপার যেটা ছিল 2024-25 এবিটিএ, সেটাই আমাদের সলভ করতে থাকবো। তো চলো শুরু করা যাক আমাদের থার্ড পেজ, অর্থাৎ 96, পেজ নাম্বার 96। তার যে শর্ট কোশ্চেন গুলো আছে, প্রথম 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগ, সেগুলো সলভ করা যাবে। তো সবার প্রথমে শুরু করছি 1-এর দাগ থেকে, অর্থাৎ এমসিকিউ। একদম 1-এর দাগের 1-এ বলছে কি, একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোন মূলধন x বছরে দ্বিগুণ হয় এবং y বছরে ত্রিগুণ হয়, তাহলে x/y কত? তাহলে আমাদের বলে দিয়েছে কোন নির্দিষ্ট সরল সুদের হারে, কিন্তু হারটা বলে দেয়নি। তাই আমরা ধরে নিলাম এই সুদের হারটা হচ্ছে আমাদের r%। কোন মূলধনটা বলে দেয়নি, তাই আমি মনে মনে ধরে নিচ্ছি মূলধন হচ্ছে p। তো এই অঙ্কের ক্ষেত্রে প্রথম কথা যেটা বলি সেটা হচ্ছে, এমসিকিউ হোক বা শূন্যস্থান হোক, আমাদের তো করে দেখাতে লাগে না। তাই উত্তর খোঁজার জন্য যেটুকু করা দরকার শুধু সেইটুকু করব আমরা। পুরো অঙ্ক ডিটেলে করব না, শুধু বুঝবো কিভাবে উত্তরটা আসছে। তাহলে এখানে আমরা পাচ্ছি হার r% আর মূলধন হচ্ছে p টাকা। তাহলে আমাদের এখানে বলছে x বছরে দ্বিগুণ হয়, কে? পিটা দ্বিগুণ হয়। তাহলে পি যদি দ্বিগুণ হয়ে যায় কত হবে না 2p টাকা। আবার y বছরে ত্রিগুণ হয় মানে 3p টাকা। এইবার কথা হচ্ছে x বছরে এই p টাকাটা যদি 2p হয়ে যায়, তাহলে সুদটা কত টাকা? না p টাকাটা আমাদের মূলধন ছিল, সেটা বেড়ে হয়ে গেল 2p। তাহলে বাড়লো কত টাকা? না 2p থেকে যদি p বাদ দিয়ে দিই, তাহলে আমরা সুদটা পেয়ে যাচ্ছি p টাকা, অর্থাৎ সুদ পেলাম আমরা p। ঠিক একইভাবে পরের ক্ষেত্রে y বছরে আমাদের pটা 3 গুণ হয়ে 3p হয়েছে, তাহলে সুদ কত হয়েছে? না 3p থেকে যদি p বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2p। ঠিক এইবার আমাদের চাওয়া হয়েছে কি না x/y। তাহলে তার আগে আমাদের x আর y এর মান বের করতে হবে। x আর y টা কি না বছর, অর্থাৎ সময়। আর সরল সুদের ক্ষেত্রে আমরা সূত্র জানি I = PRT/100। তাহলে আমাদের এইটা তো সময়, তাহলে t এর মান আমরা বার করি কিভাবে? না t = 100 I এর সাথে গুণ হয়ে যাবে, আর p এবং r যদি তলায় চলে যায়, তাহলে এই হয়ে গেল আমাদের t এর রাশিমালা। তাহলে সেই রাশিমালাটাকে যদি মাথায় রাখি, তাহলে আমরা x যদি বসাই, t এর জায়গায় একবার আমি x বছরটা বসাবো, একবার y বছরটা বসাবো। তাহলে t এর জায়গায় যদি x বসাই, তাহলে x এর মান কত পাবো? না যখন x বসাচ্ছি তখন i কত? না x এর ক্ষেত্রে i হচ্ছে আমাদের p টাকা। তাহলে p × 100 মূলধন আর সুদের হার তো কোনো চেঞ্জ হবে না, তাহলে মূলধন p বসে গেল আর r টা বসে রইল, তাহলে p গেল কেটে। ঠিক একই রকম t এর ক্ষেত্রে যদি আমি y কে ব্যবহার করি, তাহলে y টা যদি আমি এখানে বসাই, y এর ক্ষেত্রে i হচ্ছে আমাদের এই 2p। তাহলে আমি এই i এর জায়গায় বসিয়ে দিচ্ছি 2p × 100 p আর r যেমন আছে তেমন রইল, তাহলে p আর p কেটে গেল। এইবার চলে আসছে আমাদের যেটা বার করতে বলেছে, অর্থাৎ x/y। কি হবে? x এর জায়গায় যেটা আছে সেটা বসিয়ে দিই, 100/r = 100 × 2/r। এই যে 100 × 2/r বসিয়ে দিলাম। তাহলে 100 কেটে গেল, আর কেটে গেলে পড়ে থাকছে কি, এদিকে কিছু নেই মানে 1, আর এদিকে পড়ে আছে আমাদের 2। ব্যাস, এটাই আমাদের অ্যান্সার, অপশন বি। বোঝা গেল? তাহলে পুরো লিখে করলাম না, কিন্তু এইটুকু আমাদের করতে হবে। চলো নেক্সট চলে যাই আমরা 2-এর দাগ।
দুই দাগ বলছে x স্কয়ার ইকুয়াল টু 6x, x স্কয়ার ইকুয়াল টু 6x, এই সমীকরণটির বীজ বা বীজদ্বয় কে হবে? মানে এই সমীকরণের বীজটা আমাকে খুঁজতে বলেছে, সেই বীজটা একটা হতে পারে, দুটো হতে পারে, সেই অনুযায়ী আমরা অপশন চুজ করব। তো আমাদের এখানে বীজ কে কে হবে না, আমরা প্রথমে কি করব, সবাইকে বাঁ দিকে নিয়ে চলে আসছি। তাহলে x স্কয়ার মাইনাস 6x ইকুয়াল 0। তারপরে কি করব না, আমাদের কমন যায়, কমন গেলে আমি পেয়ে যাচ্ছি x ইন্টু x মাইনাস 6 ইকুয়াল টু 0। ব্যাস, দুটো টার্মের গুণফল যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে হয় প্রথমটা ইকুয়াল টু 0 অথবা দ্বিতীয়টা ইকুয়াল টু 0। অর্থাৎ বলতে পারি কি x ইকুয়াল টু 0 এটা একটা বীজ, অথবা এইটা যদি ইকুয়াল টু 0 লিখি তখন 6টা কি এটা ইকুয়াল টু 0 হলে বলতে পারি x ইকুয়াল টু 6। x মাইনাস 6 যদি 0 হয়, 6 কে ওদিকে পাঠিয়ে দিলে x ইকুয়াল টু 6 হয়ে যাবে। তাহলে x, এই সমীকরণটার বীজ কে কে পেলাম না, 0 অথবা 6। ব্যাস, এই দুটো। তাহলে আমরা পেয়ে গেলাম অপশন সি। হ্যাঁ, অপশন সি বোঝা গেল। চলে যাওয়া যায় 3 দাগ। 3 দাগ কি বলছে আমাদের, বলছে একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ একটি যে বৃত্তের কেন্দ্রে এক সমকোণ পরিমাণ কোণ উৎপন্ন করে। তাহলে আমরা কি করবো, একটা বৃত্ত আঁকবো, সেই বৃত্তের 18 সেন্টিমিটার দীর্ঘ একটা যে, মানে এরকম সাইডে কিছু একটা রয়েছে, তাই তো? সেই জ্যাটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে না, এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। আমি যদি এখানে টানি, তাহলে আমাদের প্রশ্নে বলা আছে এই যে কোণটা উৎপন্ন হয়েছে এ কত হবে না 90 ডিগ্রি। আর এই জ্যায়ের দৈর্ঘ্যটা আমাদের বলে দিয়েছে কত, 18 সেমি। এইবার কি বলেছে, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব দূরত্ব কত হবে? লম্ব দূরত্ব মানে আমরা বের করতে হবে আমাদের এই ডিসটেন্সটা, ঠিক? চলো কিভাবে করবো দেখি। প্রথম কথা, এই কোণটা 90 ডিগ্রি হওয়া মানে এই যে ত্রিভুজাকার যে গঠনটা তৈরি হয়েছে ওটা তখন কি ত্রিভুজ হয়ে যাবে, সমকোণী ত্রিভুজ, তাই তো? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। তাহলে আমি একটু কষ্ট করে নাম দিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে আমাদের এবিটা হচ্ছে যে, এই ও কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমাদের এবি ও ত্রিভুজটা হয়ে গেল সমকোণী ত্রিভুজ। এইবার ওই সমকোণী ত্রিভুজের এই দুটো বাহু সমান না, কেন সমান? কারণ দুজনেই ওই বৃত্তটার ব্যাসার্ধ, তাই তো? তাহলে এই দুটো বাহু যদি সমান হয়ে যায় তাহলে ত্রিভুজটা কি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক? তাহলে আমি পেয়ে গেলাম এই যে ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে বলো এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণ কত করে হবে? আমরা তো জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে একজন 90 হলে বাকিগুলো মিলিয়ে 90 হওয়ার কথা, তবে না 180 হবে। এইবার সমদ্বিবাহু হয়ে যাওয়ার কারণে দুটো কোণ তো সমান সমান হবে, তাহলে 45-45ই হবে। 90 ডিগ্রি দুটো কোণ যদি সমান ভাগে ভাগ হয়ে যায় তাহলে এও হয়ে গেল 45 ডিগ্রি আর এই কোণটাও হয়ে গেল 45 ডিগ্রি। বোঝা গেল? এইবার আমাদের বের করতে বলেছিল এই লম্ব দূরত্বটা। তাহলে এইটা যদি লম্ব দূরত্ব হয় তার মানে এইটা লম্ব টানলাম, তো কেন্দ্র থেকে জ্যায়ের উপরে লম্ব টানলাম, তাহলে ফের এই যে বাচ্চা ত্রিভুজটা পেলাম সেই বাচ্চা ত্রিভুজটাও একটা সমকোণী ত্রিভুজ, ঠিক? যার এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে ফের আমরা ঘুরে ফিরে সেই কোণের দিকে যাই, এইটা আমি পেয়ে গেলাম ফের 90 ডিগ্রি, এইটা আমি পেয়ে গেছি আগে থেকে 45 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? একটা কোণ 90 হয়ে গেল, বাকি দুটো মিলিয়ে 90 হওয়ার কথা ছিল, তার মধ্যে একজন যদি 45 হয়ে যায় আর একজন 45 হতে বাধ্য। তাহলে আমি এই কোণটাও পেয়ে গেলাম
45 ডিগ্রি। তাহলে আমাদের এই যে ত্রিভুজটা সেও সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজই হবে, যেহেতু দুটো কোণ সমান হয়ে গেছে তাই দুটো বাহু সমান হতে বাধ্য। অর্থাৎ আমাদের এই যে লম্ব দূরত্বটা বার করতে বলেছে, সে অ্যাকচুয়ালি কার সাথে সমান হবে না এর সাথে সমান হবে, তাই তো? আর ওইটার মান কত হবে? আমরা তো জানি কোনো একটা বৃত্তের কোনো একটা জ্যায়ের উপরে যদি লম্ব অঙ্কন করা হয় সে জ্যাটাকে সমান দুভাগে ভাগ করে, অর্থাৎ 18 সেমিকে এই লম্ব দূরত্বটা ঠিক সমান দুটো খণ্ডে ভাগ করবে। তাহলে এই খণ্ডটা আমরা পেয়ে গেলাম 9 সেমি। এটাই আমাদের উত্তর। ঠিক কেন? কারণ আমরা তো দেখালাম যে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে, আর সমদ্বিবাহু ত্রিভুজ হওয়া মানে এই সমান কোণ দুটোর সংলগ্ন বাহু দুটো সমান হবে। তাই পুরোটা 18 ছিল, এই হাফটা হয়ে গেল 9 সেমি, আর এ যেই না 9 সেমি হবে এই বাহুটা সেও 9 সেমি হবে, আলাদা কিছু হবে না। বোঝা গেল? ব্যাস, এই ছিল এই অঙ্কটা। অর্থাৎ আমাদের উত্তর হবে সি, অপশন সি। চলে যাই ডিএরটা, সরি 4 নম্বর। দাগ নাম্বার দেওয়া হচ্ছে না কোনো অঙ্কে। তো 4 নম্বরের অঙ্কতে কি বলছে আমাদের? আচ্ছা, যদি cos θ প্লাস sec θ ইকুয়াল টু 2 হয় তবে ওই হিজিবিজির মানটা কত? মুছে দিলাম এটা। যদি cos θ প্লাস sec θ ইকুয়াল টু 2 হয় তাহলে আমাদের চেয়েছে cos টু দি পাওয়ার 11 θ প্লাস sec টু দি পাওয়ার 11 θ ইকুয়াল টু কত? কি হবে? এই নিয়ে এর আগে একটা আমি ভিডিও করে রেখেছি, এমনকি একটা শর্টসও রয়েছে যেখানে বলা আছে কি যখনই এমন দুজনের যোগফল 2 বলবে, কাদের না sec আর cos, যারা দুজন পরস্পরের অনন্যক, বা মনে রাখতে গেলে উল্টো, cos এর উল্টো sec, sec এর উল্টো cos। তাহলে এই রকম দুজনের যোগফল যদি 2 বলা থাকে, যেটা চাওয়া হয়েছে সেখানেও তারাই দুজন বসে রয়েছে, তাদের মাথায় 11 থাকুক, 15 থাকুক, 1000 থাকুক, কোটি থাকুক, যাই থাকুক না কেন, তাদের যোগফলটাও 2 হবে। কেন হবে সেটা করা আছে একটা ভিডিওতে, সেই ভিডিওর লিংক আমি দিয়ে দেবো। কেমন? ওকে, চলো তো চলে যাই আমরা 5 নম্বরটায়। মুছে দিলাম। 5 বলছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে, তার আয়তন কত? একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট অর্ধগোলক থেকে, অর্ধগোলক দেখতে খানিকটা এরকম হবে, নিরেট অর্ধগোলক মানে পুরো ভরাট, ভেতরে কোনো ফাঁপা ফাঁপা নয়। তাহলে নিরেট অর্ধগোলক থেকে সব থেকে বড় সাইজের যে শঙ্কুটা কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে? ভালো প্রশ্ন। তাহলে আমাদের একক ব্যাসার্ধ বিশিষ্ট বলে দিয়েছে, একক আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, আচ্ছা আর একক দৈর্ঘ্য ব্যাসার্ধটা আমাদের বলা আছে আর একক। তাহলে স্বাভাবিক অর্ধগোলক যদি হয় তার ব্যাসার্ধ যদি আর হয় তার উচ্চতাটা কত হবে? আরই তো হবে, কারণ গোলক তো, গোলকের এই ব্যাসার্ধটাই তো ঘুরে গোলক তৈরি হয়। তাহলে এটা যদি ব্যাসার্ধ আর হয় এটাও আরই হতে বাধ্য। তাহলে এই অর্ধগোলকের ক্ষেত্রে উচ্চতা যেটা সেটাও আরই হবে। এইবার যদি সব থেকে বড় শঙ্কুটা আমি কেটে নিতে চাই তাহলে ভূমিটা তো সেম রাখতেই হবে, আর উচ্চতাটা কমালে হবে না, যেরকম উচ্চতাটা যতটা নেওয়া যায় ততটা নিতে হবে। তাহলে যে শঙ্কুটা আমি পাবো সেটা অ্যাকচুয়ালি এইরকম তৈরি হবে না? এরকম তৈরি হবে একটা। অর্থাৎ সব থেকে বৃহৎ যে শঙ্কুটা আমি পাবো সেই শঙ্কুর ব্যাসার্ধ হবে আর,
ব্যাসার্ধ আর উচ্চতা দুজনেই হবে আর। যে সব থেকে বড় সাইজের যে শঙ্কুটা আমি পেতে পারি তার ব্যাসার্ধ আর উচ্চতা দুটোই আরই হতে হবে, তাই তো? তাই যদি হয় তাহলে সেই শঙ্কুর আয়তন কত হবে? শঙ্কুর আয়তনের সূত্র আমরা জানি 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে এই ক্ষেত্রে যেহেতু গোলকের উচ্চতা আরই ছিল তাহলে শঙ্কুর উচ্চতাও আরই হবে, তাই এর ক্ষেত্রে এইচ এর জায়গায় বসে গেল আর। তাহলে পেয়ে যাব আমরা পাই/3 আর কিউব। অপশন ডি। এত ঘন একক। বোঝা গেল? এই ছিল আমাদের 5 দাগের অঙ্ক। খুব সুন্দর অঙ্ক। চলে যাই আমরা 6 দাগে। 6 দাগে বলছে 6 দাগ কোথায় গেল? আচ্ছা, 6 7 x 8 y 14, 6 7 x 8 y 14। এই যে কটা সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর গড় হচ্ছে 9। বা এই সংখ্যাগুলোর গড় হচ্ছে আমাদের 9। তাহলে x আর y এর সম্পর্ক কোনটা সেটা আমাদের বলতে হবে। অনেক কটা x প্লাস y, x মাইনাস y অনেক কটা দিয়েছে, তার মধ্যে কোনটা সত্যি হবে। তাহলে কোনটা সত্যি হবে সেটা যাচাই না করে আমাদের যেটা দেওয়া আছে সেইটাকে যাচাই করি, তাই না? কি করবো তাহলে? এই সংখ্যাগুলোর গড় আমাদের 9। গড় নির্ণয় করা হয় কিভাবে? যে কটা সংখ্যা দিয়েছে সেই কটাকে যোগ করে তত দিয়ে ভাগ। অর্থাৎ প্রথমে যে কজনকে দেওয়া হয়েছে সব কজনকে যোগ করে দেব আর ভাগ করব কত দিয়ে? যে কটা সংখ্যা আছে তত দিয়ে। অর্থাৎ 1 2 3 4 5 6। বোঝা গেল? তাহলে এই কটা সংখ্যার গড় এটাই হওয়া উচিত। প্রশ্নে বলে দিয়েছে গড়টা হচ্ছে আমাদের 9। তাহলে আমরা লিখব এটা ইকুয়াল টু 9। ব্যাস, কেল্লা ফতে। তাহলে আমরা উপরে কি পাচ্ছি? 6 আর 7 যোগ করলে আমরা পাচ্ছি 13। 13 আর 8 21। 21 আর 14 যোগ করলে হচ্ছে আমাদের 35। তাহলে উপরে পেয়ে যাচ্ছি 35 প্লাস এক্স প্লাস ওয়াই সমান সমান 6টাকে যদি এদিকে পাঠিয়ে দিই, ভাগে ছিল গুণ হয়ে যাবে, 6 লং 54। ব্যাস। বা এই x প্লাস ওয়াই কে রাখবো, 35টাকে ওদিকে বাড়াবো। তাহলে 35 যদি ওদিকে চলে যায় 54 থেকে 35 বিয়োগ যাবে, 54 থেকে 30 বাদ গেলে পড়ে থাকছে 24, 24 থেকে 5 বাদ গেলে 19। ব্যাস, x প্লাস ওয়াই সমান সমান 19 হয়ে গেল অপশন বি। কিছুই নেই অঙ্কে, পুরো ফাঁপা। বোঝা গেল? ব্যাস। প্রচন্ড মশা। যাই হোক, এই হলো আমাদের এমসিকিউ। চলে যাবো আমরা শূন্যস্থানে। শূন্যস্থান কি আছে দেখা যাক। শূন্যস্থানের একদম 1, অর্থাৎ 2 এর দাগের 1। 7x স্কয়ার মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত ড্যাশ। বা 7x স্কয়ার মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত। তাহলে আমি এক কাজ করি, এর যে দুটো বীজ, সেই দুটো বীজের যে সমষ্টিটাকে নাম দিচ্ছি আমরা এস, আর গুণফলকে নাম দিচ্ছি আমরা কি? এম। মনে মনে লিখছি বটে, মনে মনে নাম দিচ্ছি। এবার আমাদের একটা সূত্র ছিল বীজদ্বয়ের সমষ্টির সূত্র। কি না, বীজদ্বয়ের সমষ্টির সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ, আর গুণফলের সূত্র কি না সি বাই এ। তাই ছিল তো? দুটো বীজ যদি আলফা আর বিটা হয়, সে আলফা প্লাস বিটার সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটার সূত্র হচ্ছে সি বাই এ। তাহলে এখানে এ বি সি এরা কারা? না, এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহ, বিটা হচ্ছে এক্স এর সহ, আর সিটা হচ্ছে এক্স বর্জিত পদ। তাই তো? অর্থাৎ সমষ্টি যে ধরেছিলাম আমরা এস, তার মানটা অ্যাকচুয়ালি কত আসবে না মাইনাস বি বাই এ।
মাইনাস বিটা কত -12, তাহলে উপরে বসালাম -12 আর নিচে বসছে আমাদের 7, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে শুধু 12/7। আর গুণফলটা কত পাবো c/a, অর্থাৎ c মানে হচ্ছে আমাদের 18 আর a মানে হচ্ছে আমাদের 7, বসে গেল। তাহলে আমাদের বের করতে বলেছে সমষ্টি এবং গুণফলের অনুপাত, অর্থাৎ এই s:m কত হবে, s মানে হচ্ছে 12/7 m মানে হচ্ছে 18/7। তলা থেকে 7 7 কেটে গেল, উপরে 12 আর 18 কে যদি কাটাকুটি করি 6 দিয়ে কাটে, 6 দিয়ে কাটলে 2 আর এটা 6 দিয়ে কাটলে 3, ব্যাস 2:3। বোঝা গেল? কাটাকুটি শেষ, অঙ্ক শেষ, মজাদার। তাহলে আমাদের অনুপাত চলে গেল 2:3, এই গেল আমাদের অঙ্ক। নেক্সট 2 এর দাগে, এক বছরে আসল ও সুদাসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত আছে? তো 2 এর দাগে বলছে এক বছরে আসল ও সুদাসলের অনুপাত 8:9। কি বলছে, এই এক বছরে আসল ও সুদাসলের অনুপাত কত না 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত, মানে আর সমান সমান কত আমাদের জিজ্ঞেস করা হয়েছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি যদি ধরে নিই আসলটাই 8 সুদাসলটাই 9, আমি আসলটাকে ধরলাম 8, অনুপাত থাকলে পুরো 8 ধরা যায় না, ঠিক 8x 9x এরকম ধরে নিতে হয়, কিন্তু এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি কি আসলটা হচ্ছে আমাদের 8 আর সুদাসলটা হচ্ছে আমাদের 9। আচ্ছা, আমি মনের খুশির জন্য x দিয়ে ধরছি। তাহলে আসল যদি 8x আর সুদাসল যদি 9x হয়, তাহলে সুদ কত টাকা না, সুদ সমান সমান সুদাসল মাইনাস আসল। সুদাসল থেকে যদি আসলটাকে বাদ দিয়ে দিই আমরা সুদ পেয়ে যাই, অর্থাৎ সুদাসল থেকে আসল বাদ দিচ্ছি, 9x থেকে 8x বাদ দিলে সুদ সমান সমান পেয়ে গেলাম শুধু x। ঠিক কথা, ব্যাস। এবার আমরা চলে যাই i = PRT/100। এখানে i এর মান কত, i মানে হচ্ছে সুদ, x, p মানে মূলধন, কত মূলধন মানে আসল, সেটা হচ্ছে আমাদের 8x ইন্টু r এর মান অজানা, আর t মানে হচ্ছে 1 বছর বলে দিয়েছে না, তাই এখানে 1/100। তাহলে কি হলো আমাদের এদিক থেকে x এদিক থেকে x কেটে গেল, তাহলে r সমান সমান কি পড়ে থাকছে না 100টা এদিকে আসছে উপরে আর 8টা চলে যাচ্ছে তলায়। ঠিক সোজা কথা, r এর সঙ্গে গুণ আছে 8/100, ওদিকে যদি পাঠিয়ে দিই 100/8 হয়ে গেল। তাহলে এবারে যদি ভাগ করি, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, 25 কে 2 দিয়ে ভাগ করলে 12.5। তাহলে আমাদের সুদের হার কত হয়ে গেল 12.5%। বোঝা গেল? এই ছিল অঙ্ক। চলে যাই 3 এর দাগে। 2 এর দাগে 3, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শ অঙ্কন করা যায়। তো 2 এর দাগের 3 বলা হচ্ছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ যদি না করে, দুটো বৃত্ত পরস্পরকে ছেদও করবে না স্পর্শও করবে না, তার মানে দুজন দুজন আলাদা দূরে দূরে বসে থাকবে, দুটো রসগোল্লা দুটো আলাদা থালায় বসে থাকা একই ব্যাপার। তো সেরকম যদি হয় তাহলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে। তাহলে এই অবস্থায় বৃত্ত দুটো সাধারণ স্পর্শক কটা আঁকা যাবে? আচ্ছা, সাধারণ স্পর্শক মানে কি? সাধারণ স্পর্শক মানে হচ্ছে যে স্পর্শকটা এরও স্পর্শক হবে এরও স্পর্শক হবে, মানে আমি একটাই লাইন টানতে পারবো বা একটা ডান্ডা টানবো, যে ডান্ডাটা একেও ঠেকে থাকবে ওকেও ঠেকে থাকবে। সেরকম কটা আঁকা সম্ভব? দেখে নি, একটা ডান্ডা আমি এরকম টানতে পারি,
এই দুজনকে ঠেকেছে। একটা ডান্ডা আমি এরকম টানতে পারি, ঠেকলো দুজনকে, তাহলে দুটো ডান্ডা হলো। আর কি হতে পারে? হ্যাঁ, আরো হতে পারে। কেমন? যদি আমি ডান্ডাটাকে এইভাবে টানি, ঠেকলো না, ঠেকিয়ে দেয় যে ডান্ডাটাকে ধরে একটু ঠেলা মারলেই ঠেকে যাবে, তা ঠেকাতে পারি, তাই তো? আর এইখান থেকে ডান্ডা আর একটা এরকম এই ঠেকেছে, তাহলে টোটাল 4টে ডান্ডা দেখতে পাচ্ছি। আর কোনোভাবে সম্ভব কি? না। যদি ঠেকে থাকতো আরো হয়তো আঁকা যেতে পারতো, দুজনের সাধারণ স্পর্শক মাঝখান দিয়ে একটা উঠতো, তখন আবার এরা দুজন থাকতো না। সোজা কথা, দুজন দূরে দূরে থাকলে টোটাল 4টে স্পর্শক আঁকা সম্ভব। অর্থাৎ উত্তর হয়ে গেল 4। চলে আসি পরেরটায়। একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা ড্যাশটি। একটা নিরেট অর্ধগোলক, একটা নিরেট অর্ধগোলক মানে এই একটা অর্ধগোলক যেটা সম্পূর্ণ নিরেট মানে পুরো ভরাট। আমাদের যে এমনি বাটি যেগুলো ব্যবহার করি ওগুলো অর্ধগোলক, কিন্তু মাঝখানটা ফাঁকা। এটা ফাঁকা হবে না, পুরো একদম ভরাট থাকবে। তাহলে সেই রকম অর্ধগোলক যদি হয় তাতে সমতলের সংখ্যা কয়টি? কটি? ওপরের যে তলটা সেটা তো বক্রতল, ঢেউ, ওপরেরটা বেঁকা, শুধু নিচের তলটা সমান না, তাই সমতল হয়ে গেল আমাদের একটি। বোঝা গেল? না, এটা 11টি নয়, এটা একটি লিখেছি, হয়েছে? তাহলে এই ছিল আমাদের শূন্যস্থান। ওহো, আরো একটা রয়েছে, আরো দুটো রয়েছে অ্যাকচুয়ালি। আচ্ছা, 5টা বলছে tan 35 ডিগ্রি প্লাস tan 55 ডিগ্রি ইকুয়ালস টু sin থিটা। ওয়াও, বলছে tan 35 প্লাস tan 55 ডিগ্রি ইকুয়াল টু sin থিটা হলে থিটার সর্বনিম্ন ধনাত্মক মান ড্যাশ হবে। তাহলে থিটার সর্বনিম্ন মান কত হবে? tan 35 আর tan 55 আমরা কি করতে পারি? তো এখানে একটা জিনিস বোঝার আছে, এই অঙ্কটা আমাদের একটু ভুল দেওয়া আছে। এখানে যেটা দিতে হতো সেটা ছিল অ্যাকচুয়ালি tan 35 ইন্টু tan 55 ইকুয়াল টু যদি sin থিটা হয় তাহলে থিটার সর্বনিম্ন মান কত হবে। যদি এখানে ইন্টু দেওয়া থাকতো তাহলে আমরা করতাম কি না, এখানে যদি ইন্টু থাকতো তাহলে আমরা লিখতাম এইভাবে না, tan 35 ইন্টু tan 55 মানে বলতে পারি cot 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, সরি tan 55 কে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 35। তাহলে আমাদের হয়ে গেল যেটা সেটা হচ্ছে tan 35 ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে না cot থিটা, তাই তো? তাহলে যেই না tan 35 ইন্টু cot 35 হয়ে গেল অমনি দুজনে কেটে গিয়ে সোজা 1, তাহলে 1 ইকুয়ালস টু sin থিটা চলে এলো। আর 1 মানে আমরা জানি sin 90 ডিগ্রি ইকুয়াল টু sin থিটা বলতে পারি। তাহলে sin ক্যান্সেল হয়ে গেলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ব্যাস, এই হচ্ছে আমাদের কনক্লুশন। এবারে প্রশ্ন হচ্ছে প্লাস যেটা দেওয়া ছিল সেটা ভুল কেন, তাই তো? অর্থাৎ আমাদের যদি এখানে প্লাস দেয়, এই অঙ্কটা হচ্ছে এরকম, যদি গুণ দিয়ে দিত তাহলে আমরা এই করতাম। এবারে প্লাস যেটা দিয়েছে সেটা অ্যাকচুয়ালি ভুল দিয়েছে। কেন? ছোট্ট করে এক্সপ্লেন করি। আমাদের যদি এখানে প্লাস থাকে, আমরা জানি tan এর গ্রাফ এইরকম দেখতে হয়, এটা ঠিক মাঝখান দিয়ে যাওয়ার কথা, এই মানে tan এর মান শুরু হয় কোথায়? tan 0 ডিগ্রি যখন নেব তখন tan এর মান 0, tan ঠিক 45 যখন আসবে মানে tan বেড়ে যখন 45 আসবে তখন tan এর মান হয় 1, তাই তো? tan 45 এ tan এর মান 1, তাহলে 0 থেকে বেড়ে 1 এ গেল। তারপরে যেই না আমি tan এর মান 45 এর থেকে পরে নিয়ে যাব ও আরো বাড়তে থাকবে, তাহলে tan 45 এ ওর মান যা হবে আর tan 90 ডিগ্রিতে যখন গিয়ে পৌঁছবো
tan 90 ডিগ্রিতে কি বলা হয়? অসংজ্ঞাত, কারণ এ মেলে না, একদম ঊর্ধ্বশ্বাসে উপরের দিকে দৌড় মারে। তাই 90 ডিগ্রিতে যদি খোঁজা যায় কোনো ভ্যালু আমি খুঁজে পাবো না। তো দেখলাম আমরা যে 45 ডিগ্রির থেকে বড় যে কোনোর জন্য ওর মান 1-এর থেকে বড় হবে। তাহলে tan 55 মানটা এই 1-এর থেকে একটু বড়, যত খুশি হতে পারে, 1-এর থেকে সামান্য বড়। তাহলে যদি 1-এর থেকে সামান্য বড় হয়, এর মান তো কিছু না কিছু থাকবে। tan 35 হয়তো আমরা জানি না, কিন্তু কিছু না কিছু থাকবে তো। তাহলে দুটো মিলিয়ে 1-এর থেকে বড়ই তো হচ্ছে। আমরা জানি কি sin থিটার মান সব থেকে বেশি 1-ই হতে পারে, তার থেকে বেশি তো হতে পারে না। তাহলে আমাদের এই যেটা দেওয়া আছে ইকুয়াল টু sin থিটা, পুরো প্রশ্নটাই ভুল। তাহলে আমাদের দিতে হতো কি না, এই দুজনের ইনটু যদি sin থিটা হয়, তাহলে থিটার সর্বনিম্ন হোক সর্ববৃহৎ হোক, যা হোক মানটা হতো। বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের অ্যাকচুয়াল প্রবলেম। চলে যাই নেক্সট অঙ্কে। বলছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তাকে কি বলা হয়? একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তার নাম হচ্ছে ওজাইভ। আমরা ওজাইভ অঙ্কন করার মাধ্যমে যে কোনো জিনিসের মধ্যমা আমরা বার করে নিতে পারি। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে ওজাইভ। ওকে, তাহলে চলে যাই 3-এর দাগ, অর্থাৎ সত্য মিথ্যা। 3-এর দাগের 1 বলছে এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে বি 20,000 টাকা দিল। বছরের শেষে তাদের লভ্যাংশের পরিমাণ সমান হবে। ঠিক না ভুল? দেখা যাক। এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে বি 20,000 টাকা দিয়েছে। তাহলে বছরের শেষে যদি আমি হিসেব করি, এর টাকাটা ক মাস খাটলো না? এ যে 10,000 টাকা দিয়েছে, এর 10,000 টাকাটা তো 12 মাস খাটছে। আর বি 20,000 টাকা দিয়েছে কত মাস পরে? 6 মাস পরে। তাহলে বির টাকাটা ক মাস খাটবে? 6 মাস খাটবে। 6 মাস পরে দিয়েছে মানে বাকি 6 মাস খাটবে। তাহলে এর মূলধনটা টোটাল অ্যাকচুয়ালি হলো 12 দিয়ে যদি গুণ করি, তাহলে ঠিক এটা হওয়ার কথা। আর এটাকে যদি গুণ করি, এরও টোটাল মূলধন কত হবে? 6 দুগুণে 12। এই তাহলে দুজনের মূলধন অ্যাকচুয়ালি সেম। তাহলে এদের অনুপাত যদি করি, অনুপাত 1:1ই হবে। মূলধনের অনুপাত আমরা কি জানি? মূলধনের অনুপাত যা হবে লভ্যাংশের অনুপাত তাই হবে। তাহলে মূলধন যদি সমান সমান হয়ে গিয়ে থাকে, লাভও তারা সমান সমানই পাবে। তাহলে আমাদের যেটা বলা আছে সেটা সত্য। তারপর √5 + √2 এর অনুবন্ধীকরণটি হলো √5 - √2। সত্য নাকি? √5 প্লাস √5, এটা আমাদের 2-এর দাগ। √5 + √2 এর অনুবন্ধীকরণ। আমরা জানি কি অনুবন্ধীকরণে বলা হয় কাকে? একটা করণে নিরসক উৎপাদক দুরকম হতে পারে। দুজনের সাইনের যে কোনো একজনের সাইন যদি আমি চেঞ্জ করে দিই, সে হয়ে যাবে করণে নিরসক উৎপাদক। তার মধ্যে যে করণে নিরসক উৎপাদকের ক্ষেত্রে করণীর আগের সাইনটা চেঞ্জ করা হয় তাকে বলা হয় অনুবন্ধীকরণ। এখানে মজার কি, দুজনেই আমাদের করণী হয়ে বসে আছে, এও করণী এও করণী। তাহলে আমাদের করণে নিরসক উৎপাদক খুঁজতে গেলে সাইন তো চেঞ্জ করবো, হয় এর আগে না এর আগে। তাহলে আমি যার আগেই চেঞ্জ করি না কেন, সেটা করণীর আগেই চেঞ্জ করা হচ্ছে। অর্থাৎ √5 - √2 এও অনুবন্ধী হবে, -√5 + √2 এটাও অনুবন্ধীই হবে। বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের অনুবন্ধীকরণী। তাহলে যেটা দেওয়া আছে সেটা সত্য।
চলে যাই 3 এর দাগ। দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হবে। দুটো সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হবে, ঠিক কি? বলছে দুটো সদৃশ ত্রিভুজ। আচ্ছা, সদৃশ ত্রিভুজ কারা হয়? না, যে ত্রিভুজের সব কোণগুলো সমান, তাই তো? তাহলে একটা ত্রিভুজ আমি এরকম নিলাম, যার এটা 30, এটা 90 আর এটা 60। আরো একটা ত্রিভুজ আমি এরকম নিলাম, যার এটা 90, এটা 60 আর এটা 30। তাহলে দুটো ত্রিভুজ তো সদৃশ হলো, একই রকম দেখতে, কিন্তু তাদের সব বাহুগুলো কি সেম হবে? না। সদৃশ হওয়া মানে তাদের সব কোণগুলো সমান হবে, কিন্তু তার বাহুগুলো সমান নাও হতে পারে, সমান হতেও পারে, নাও হতে পারে। তাহলে এখানে যে বলছে দুটো সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হবে, কথাটা ভুল, অর্থাৎ এটা মিথ্যা। চলে যাই তারপরেরটা, অর্থাৎ 4 সাইন স্কয়ার থিটার সর্বনিম্ন মান হচ্ছে আমাদের 0। সাইন স্কয়ার থিটার সর্বনিম্ন মান 0, ঠিক বলেছে না ভুল বলেছে? সাইন স্কয়ার থিটা, তো সবার আগে আমাদের সাইন থিটা সম্বন্ধে জানা দরকার। সাইন থিটার সর্বনিম্ন মান কত হয় আর সর্বোচ্চ মান কত হয়? আমরা জানি সাইন থিটা -1 এর থেকে বড় অথবা সমান আর 1 এর ছোট অথবা সমান। মানে সাইন থিটার সব থেকে কম মান -1 হতে পারে আর সর্বাধিক মান 1 হতে পারে। তাহলে যদি আমরা সাইন স্কয়ার করে দিই, তাহলে সাইন স্কয়ার থিটার মান কি নেগেটিভে কোনোদিন আসতে পারে? নয়, কারণ এ একটা স্কয়ার টার্ম, স্কয়ার টার্মের নেগেটিভে ভ্যালু থাকতেই পারে না। সর্বোচ্চ ভ্যালু 1 আছে, স্কয়ার করে দিলে 1ই থাকবে। তাহলে সর্বনিম্ন ভ্যালু কত হতে পারে? বেসিক নলেজ, আমরা জানি যে কোনো স্কয়ার টার্ম, যে কোনো পূর্ণবর্গ সংখ্যাকে যদি সর্বনিম্ন মান বের করা হয়, তার সর্বনিম্ন মান সবসময় 0ই হবে, ঠিক? তাহলে আমাদের কথা যেটা বলা আছে সর্বনিম্ন মান 0, ঠিক কথা বলা আছে, তাহলে এটা সত্য। 3 থেকে 4 হয়ে গেল আমাদের সত্য। চলে যাই 5 দাগ। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। বাহ, কি বলতে চাইছে? একটা লম্ববৃত্তাকার শঙ্কুর কথা বলেছে, তাহলে একটা শঙ্কু আঁকি আগে। তাহলে শঙ্কু যদি আঁকতে পারি, তার উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা, উচ্চতাটাকে এই বিন্দু আর একদম টপ জুড়ে দিলাম, এটা হচ্ছে আমাদের উচ্চতা। ব্যাসার্ধ কোনটা? না, এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এবং তির্যক উচ্চতা সেকে, না এইটা হচ্ছে তির্যক উচ্চতা। অর্থাৎ এই এল এর কথা বলা হচ্ছে, এইচ এর কথা বলা হচ্ছে এবং আর এর কথা বলা হচ্ছে। এরা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, ঠিক কথাই তো? আমাদের এই তিনজনকে নিয়ে তারা সমকোণী ত্রিভুজই গঠিত হয়। উচ্চতা মানে সে তো ভূমির উপরে লম্ব, তাহলে আর এর উপরে এই লম্ব হয়ে গেল, আর ওই তির্যক বাহুটা তির্যক ভাবে আছে, তাহলে একটা লম্ব হলো মানে এই কোণটা 90 ডিগ্রি হলো, আর তারপরে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে স্বাভাবিক সেটা সমকোণী ত্রিভুজই হবে। তাহলে অবশ্যই 3টে বাহু, কোন সমকোণী ত্রিভুজের 3টে বাহু। তাহলে কথা যেটা বলেছে সেটা সত্য। লাস্ট প্রশ্ন 6, 2 3 3 2 লিখে ফেলি। তিনের দাগের 6টা 3 2 3 3 2 5 2 3 2 5 2 3 6 5 3 6 5। এই তথ্যের সংখ্যাগুরু মান হচ্ছে 6। সংখ্যাগুরু মান কাকে বলা হয়? যে তথ্য সব থেকে বেশি বার থাকে
সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান, তাই তো? তাহলে এখানে কে সব থেকে বেশি বার আছে? কে সব থেকে বেশি বার আছে তার থেকে বড় কথা হচ্ছে আমাদের বলেছে সংখ্যাগুরু মান 6। 6 কি সব থেকে বেশি বার আছে? 6 তো আছে একবার, আর তো নেই। 2 দুবার, আগে 3 বার আছে, 3 দুবার 3 বার, অনেকবার রয়েছে। 6 তো সব থেকে বেশি নয়, তাহলে 6 সংখ্যাগুরু মান নয়। তাহলে আমাদের দেওয়া রয়েছে যেটা 6 সংখ্যাগুরু মান, এটা মিথ্যা। বোঝা গেল? তো এই ছিল আমাদের শর্ট কোশ্চেন পেজ নাম্বার 96 এর। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের পেজের সলিউশন নিয়ে। ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো, ভালো থাকো। নমস্কার।